অর্থব্যবস্থার পরে হচ্ছে নিরাপত্তা। তো এখানে ছিল হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশ নিজেদেরকে এতটা নিরাপদ ভাববে যে নিজ নিজ দেশের সেনাবাহিনী রাখার প্রয়োজন মনে করবে না। জাতিসংঘের নিজস্ব বাহিনী থাকবে এবং নিজস্ব অর্থায়ন থেকে তাদের জন্য অর্থ বরাদ্দ করবে। জাতিসংঘ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। যখন কোনো দেশে বহিরাগত কোনো আক্রমণ হবে, তখন জাতিসংঘ নিজস্ব অর্থ থেকে সেই আক্রমণ প্রতিহত করবে এবং অর্থের ঘাটতি হলে অন্তর্ভুক্ত সকল দেশ অর্থ প্রদান করতে বাধ্য থাকবে। অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে আক্রমণ করলে জাতিসংঘের নিজস্ব বিচার ব্যবস্থার মাধ্যমে তার সমাধান করতে হবে। যে দেশ অন্যায়ের সাথে যুক্ত এবং তার অন্যায় বন্ধ না করবে, জাতিসংঘ সেই দেশের নিজস্ব বাহিনীকে প্রয়োজনে প্রতিহত করবে এবং সকল অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তো এখানে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি প্রশ্ন করি এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আপনাদের মনে যে প্রশ্নগুলো সৃষ্টি হবে সেগুলোর কিছুটা সমাধান হয়। তাহলে কি কোনো দেশ নিজ দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী রাখতে পারবে না? অবশ্যই রাখতে পারবে, তবে জাতিসংঘ দেশগুলোর এতটা নিরাপত্তা প্রদান করতে বাধ্য থাকবে যাতে করে দেশগুলো নিজেদের সেনাবাহিনী রাখার প্রয়োজন মনে করবে না। কোনো দেশ সেনাবাহিনী রাখবে কিনা সেটা সেই দেশের অভ্যন্তরীণ ব্যক্তিগত বিষয় হিসাবে গণ্য হবে। এখানে জাতিসংঘ কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। তৎক্ষণাৎ জরুরি প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু বাহিনী থাকা দরকার বলে আমি মনে করি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে মানে কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে স্বাভাবিকভাবে পুলিশ যায় না, তবে ডাকাতি বা হত্যাযজ্ঞের মতো বড় অপরাধ সংঘটিত হলে তখন পুলিশ যায়। ঠিক তেমনই জরুরি মুহূর্তে কোনো দেশের অভ্যন্তরীণ সংঘাত থামানোর জন্য জাতিসংঘ তার সেনা মোতায়েন করবে এবং সংঘাতের সুষ্ঠু তদন্ত করবে, সেই সাথে বিচারের আওতায় নিয়ে আসবে। যদি এটা করা যেত তাহলে আমরা ২৪-এর মতো বর্বর চিত্র দেখতে পারতাম না, অথবা ফিলিস্তিনের এই অবস্থাগুলো আমাদের দেখতে হতো না। তো জাতিসংঘের যে সেনাবাহিনী মোতায়েন করবে, এখন জাতিসংঘের তো নিজস্ব কোনো জায়গা নাই। অন্তর্ভুক্ত দেশগুলো নিয়েই তো জাতিসংঘ, তাই না? তো জাতিসংঘের নিজস্ব যে সেনাবাহিনী তারা থাকবে কোথায়, কোন দেশে অবস্থান করবে? জাতিসংঘের সেনাবাহিনী নিজ নিজ দেশে অবস্থান করতে পারে, অর্থাৎ নিজ দেশে তারা নিজের দেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে পারে, অথবা জাতিসংঘ তার অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশের মধ্যে ঘাঁটি স্থাপন করতে পারে এবং প্রত্যেকটি দেশে তাদের বাহিনী ছড়িয়ে দিতে পারে। যখন প্রয়োজন হবে তখন জাতিসংঘ সকল সদস্যকে একত্রিত করে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ৩য় নম্বর প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার জন্য নিজস্ব অর্থায়ন থেকে অর্থ বরাদ্দ করা হবে কিভাবে? এটা জাতিসংঘ বছরব্যাপী অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশ থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করবে সেটা দিয়ে হয়তো সেই খরচটা মেটানো সম্ভব হবে। তারপরেও যদি অর্থের ঘাটতি দেখা দেয় তখন জাতিসংঘ নিজস্ব অর্থ ছাপিয়ে সেই ঘাটতি পূরণ করবে। আর জাতিসংঘ অত্যধিক পরিমাণ অর্থ ছাপালেও সমস্যা হবে না কেন, সেটা পূর্বের ভিডিওতে আলোচনা করছি অর্থ ব্যবস্থার মধ্যে। মনে হয় আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী বিষয়টা ছিল হচ্ছে অস্ত্র তৈরি। নিজস্ব অস্ত্র তৈরি করবে, অন্তর্ভুক্ত দেশগুলো থেকে মেধাবীদের নিয়োগ দেবে, নতুন এবং আধুনিক অস্ত্র তৈরিতে পদক্ষেপ গ্রহণ করবে, যে কোনো মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতিতে যেন ব্যবহার করা যায় তার ব্যবস্থা করবে। এখানে প্রশ্নটা হলো, কোনো দেশ থেকে যদি বেশি প্রকৌশলী, ডাক্তার, সেনাবাহিনী, জাতিসংঘ নিযুক্ত হয়, অন্য দেশগুলো ক্ষিপ্ত হতে পারে এবং বলতে পারে আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। সেক্ষেত্রে কি বড় সমস্যা হবে না? হ্যাঁ, সেক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। সেজন্য প্রত্যেকটা নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং প্রত্যেকটা দেশ থেকে দক্ষদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সর্বোচ্চ স্বচ্ছতা কিভাবে বজায় রাখবে এটা আমার জানা নেই, তবে আপনাদের মধ্যেও আমি জানি অনেক জ্ঞানী মানুষ আছেন। যদি এই প্রশ্নের উত্তরটা জানা থাকে যে কিভাবে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা যায়, এটা যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে কমেন্ট বক্সে দিবেন।
আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান, এখানে অনেকে অনেক জ্ঞানী আছেন, অনেক গুণী আছেন, অনেক বুদ্ধিমান মানুষ আছেন। আমি তাদেরকে সম্মান করি। আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দেয়। আমার জন্য দোয়া করবেন। তো এই সমস্যার সমাধান এটা করতে পারে। তৃতীয় বিষয়টি ছিল হচ্ছে ভেটো ক্ষমতা। কোন দেশের ভেটো ক্ষমতা থাকবে না, একটা ছোট দেশ এবং বড় দেশের একই পরিমাণ গ্রহণযোগ্যতা থাকবে। একই রকম গ্রহণযোগ্যতা যদি বড় দেশগুলো না মানে, যেহেতু তারা বছরব্যাপী অধিক অর্থ প্রদান করতেছে, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে বড় দেশগুলোকে স্মরণ করিয়ে দিতে হবে পরিবহনজনিত খরচ, নিরাপত্তা, যাতায়াত, দুর্যোগ সমস্যা এগুলোর জন্য বড় দেশগুলোর পেছনে অধিক অর্থ খরচ করা হয়। সেই ক্ষেত্রে তাদের স্বাভাবিকভাবেই অধিক অর্থ প্রদান করা উচিত। চতুর্থ নম্বর বিষয়টা ছিল হচ্ছে সরকারের অনুমতির বাইরে অংশগ্রহণ এবং বাতিল। কোনো দেশ যখন জাতিসংঘে অংশগ্রহণ করবে, তখন দেশে সুষ্ঠু নির্বাচন হবে। দেশের জনগণ যদি রাজি হয় তাহলে জাতিসংঘে অংশগ্রহণ করতে পারবে। কোনো দেশ যদি সেখান থেকে বেরিয়ে আসতে চায়, মানে জাতিসংঘের আইনগুলো মনে হচ্ছে খুব কঠিন, সবাই মানতেছে আমি মানতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে জাতিসংঘ থেকে বেরিয়ে আসবো। যদি বেরিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে আমাকে? তাহলে জাতিসংঘ ওই দেশে নিজস্ব অর্থায়নে এবং নিরাপত্তার মাধ্যমে সেনাবাহিনীগুলোকে কালেক্ট করবে এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকায় জাতিসংঘের সেনাবাহিনী মোতায়েন করবে, যেন সর্বোচ্চ স্বচ্ছতা থাকে নির্বাচনে। তো জাতিসংঘ নিজস্ব অর্থায়নে এবং নিরাপত্তার মাধ্যমে সারা দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং অধিকাংশের অনুমতি সাপেক্ষে সেই দেশ বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে, কোন দেশের সরকার যেহেতু সেই দেশের জনগণের প্রতিনিধিত্ব করে, সেজন্য দেশের সরকার চাইলেই তো জাতিসংঘ থেকে অংশগ্রহণ এবং বেরিয়ে আসতে পারে। এখানে আলাদাভাবে জনগণের মতামতের দরকার কি? আচ্ছা, এই ক্ষমতা জনগণের হাতে থাকলে কোন সরকার চাইলেই জাতিসংঘ থেকে বেরিয়ে আসতে পারবে না। কোন সরকার যদি ক্ষমতার অপব্যবহার করতে চায়, সে সরকার জাতিসংঘ থেকে বেরিয়ে আসতে পারে। কোন সরকার যেন এটি করতে না পারে, তাই এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। আচ্ছা, পরবর্তী বিষয়টি ছিল হচ্ছে দুর্যোগ সমস্যার মোকাবেলা। কোন দেশ যদি দুর্যোগ প্রবল হয়, অন্তর্ভুক্ত সকল দেশ জাতিসংঘের মাধ্যমে সহযোগিতা প্রদান করতে বাধ্য থাকবে এবং জাতিসংঘ নিজস্ব অর্থ থেকে খরচ করবে। আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে বলি। মনে করেন পাকিস্তানের কোনো একটি অঞ্চলে ব্যাপক পরিমাণ বন্যা হয়েছে, সেক্ষেত্রে জাতিসংঘ পাকিস্তানের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য ভারতের আকাশসীমা, স্থলসীমা ব্যবহার করতে পারবে। আর এটি করতে পারবে প্রায় বিনামূল্যে। আর ভারত সরকার সেখানে সহযোগিতা করতে বাধ্য থাকবে। সদস্য থাকা সত্ত্বেও সহযোগিতা করতে অস্বীকার করলে সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। সেই ক্ষেত্রে ভারত হয় সহযোগিতা করতে পারে, অথবা জনগণ চাইলে জাতিসংঘ থেকে বেরিয়ে আসতে পারে। ভারত সরকার যদি বলে জনগণ জাতিসংঘ থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, তাহলে অন্য পথ ব্যবহার করে তৎক্ষণাৎ পাকিস্তানে সহযোগিতা প্রদান করবে এবং পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে ভারতের নির্বাচনের ব্যবস্থা করবে। তখন যদি জনগণ জাতিসংঘে থাকার দিকে অধিক সম্মত হয়, তাহলে পাকিস্তানে সহযোগিতা করার ক্ষেত্রে জাতিসংঘের অতিরিক্ত যা খরচ হয়েছে তা ভারত সরকারকে বহন করতে হবে, কারণ তারাও জাতিসংঘের অন্তর্ভুক্ত। তারা জাতিসংঘের অন্তর্ভুক্ত অন্য দেশগুলোকে সহযোগিতা করতে বাধ্য থাকার কথা ছিল, তবে তারা তখন সহযোগিতা করে নাই, বরং বেরিয়ে আসতে চেয়েছিল। এটি যদি করা হতো, তাহলে ফিলিস্তিনে সহযোগিতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জর্ডান সুবিধা নিতে পারত না। প্রশ্নটা হচ্ছে, দুর্যোগ প্রবল এলাকায় জাতিসংঘের মাধ্যমে দেশগুলো কিভাবে সহযোগিতা করবে? অন্তর্ভুক্ত দেশগুলো জাতিসংঘের মাধ্যমে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ঔষধ অর্থাৎ জরুরি মুহূর্তে প্রয়োজনীয় সকল পণ্যগুলো দ্রুত সরবরাহ করবে। পণ্যের মূল্য অনুযায়ী জাতিসংঘ নির্ধারণ করবে কোন দেশ থেকে কোন প্রোডাক্ট কতটুকু আনবে। পরবর্তী বিষয়টা ছিল যে শস্য বিচার। এখানে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। এবং পরবর্তী বিষয়টা ছিল হচ্ছে মুক্ত বাণিজ্য। অন্তর্ভুক্ত দেশগুলোর একটি অপরটির সাথে যেন অতি সহজে বাণিজ্য করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্যের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটা আমি একটু বুঝিয়ে বলতে পারি। মনে করেন পাকিস্তান থেকে বাংলাদেশে কোনো প্রোডাক্ট আসবে, সেই ক্ষেত্রে প্রায় বিনা শুল্কে বাংলাদেশে প্রোডাক্ট ঢুকতে পারবে
এবং বাংলাদেশ থেকে বিনা শুল্কে প্রোডাক্ট পাকিস্তানে যেতে পারবে। এতে করে সরকারের কিছু কম প্রফিট হলেও সাধারণ জনগণের সাধ্যের ভিতরে থাকবে সবকিছু। সকল প্রোডাক্টের দাম কমে যাবে, সকল বৈদেশিক পণ্য আমরা সস্তায় পাবো। সরকার হয়তো এখানে কম অর্থ ইনকাম করতে পারবে, তবে জনগণ এখানে শান্তিতে থাকতে পারবে। সরকারের মূল উদ্দেশ্য থাকতে হবে যেন জনগণ শান্তিতে থাকে, জনগণ সুখে থাকে। যদি মুক্ত বাণিজ্যের ব্যবস্থা করা যায় তাহলে জনগণ সুখে থাকতে পারবে, কমে প্রোডাক্ট পাবে, সকল কিছুই জনগণের স্বার্থের ভিতরে থাকবে। পরবর্তী বিষয়টা ছিল এক দেশ। অন্তর্ভুক্ত সকল দেশগুলো একটি দেশের মতো আচরণ করবে যেন একটি দেশেরই বিভিন্ন অঙ্গরাজ্য। এখানে আমি বলতেছি না একটা দেশ, তবে দেখে এমনটা মনে হবে যেন বিভিন্ন একটা দেশেরই অঙ্গরাজ্য। অর্থাৎ মানুষগুলো এক দেশ থেকে আরেক দেশে বিনা খরচে ঘোরাঘুরি করতে পারবে। মানুষ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি বলে শুধু বাংলাদেশের সীমানার ভিতরে আমি ঘুরতে পারবো, এই বাধাটা থাকবে না তখন। যখন জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের জন্য প্রত্যেকটা জনগণ ফ্রি হয়ে যাবে, তারা নিজে, আমি ইচ্ছা করলে জাতিসংঘের অন্য অন্য দেশগুলোতে আমি ফ্রিতেই ঘোরাঘুরি করতে পারবো। অর্থাৎ আমার দেশের, বাংলাদেশের কোনো একটা অঞ্চল থেকে যখন আমি অন্য একটা অঞ্চলে যাই, আমাকে কোনো বাড়তি খরচ বহন করতে হয় না, শুধু যাতায়াত খরচ। ঠিক একইভাবে যখন জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণ ভাববে আমরা প্রত্যেকটা দেশ একটি দেশই, তবে আমরা বিভিন্ন অঙ্গরাজ্যে আছি, আমরা ফ্রিতেই যেমন একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে ঘোরাঘুরি করতে পারি, ঠিক একইভাবে একটি দেশ থেকে আরেকটা দেশে আমরা ঘোরাঘুরি করতে পারবো। অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণ ভাববে এগুলো আলাদা দেশ নয়, বরং এগুলো সবগুলোই একটি দেশ, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন অংশগুলো বিভক্ত।